গল্প শোনাই। হুম। জানো, আমি না একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়। মেয়েটা আমার সাথে নাটক করে ভালোবাসা নিয়ে। এরপর মেয়েদেরকে আমার সহ্য হয় না। কেন মেয়েরা এমন করে? কিন্তু তোমাকে দেখে আমার সে আগের দিনের কথা মনে পড়ে যায়। কেন যে তুমি আগে আসোনি? আসলে কি হতো? তোমাকে গার্লফ্রেন্ড বানাতাম। আবির কথাটা বলে চলে যাবে সেই সময় শক্তি ডাক দেয়। আবির ভাইয়া শোনেন, বলো। চৈতি আপনাকে পছন্দ করে। কি? কিন্তু আমি তো দেখতে খারাপ, অনেক বোরিং। আমার মনে হয় আমি চৌতির যোগ্যই না। আবির ভালো করেই জানে মেয়ে পটানো তার ডাল ভাতের মতো, আর কোনো মেয়ে কিভাবে পড়বে আবিরের সব জানা। আবির ইনোসেন্ট মুখ নিয়ে চৈতির দিকে তাকায়। চৈতি আবিরের ওপর ভালোবাসার চোখ মেলে চেয়ে থাকে। নিজেকে কেন এমন বলছেন? কোনো মেয়ে পাত্তা দেয়নি তো তাই। আবির যে মিথ্যে বলে এটা ঠিক কেউ ধরতে পারবে না, কারণ সে এমনভাবে মিথ্যে বলে যেন সেটা সত্যি। আর এটাই মেয়েরা বেশি পছন্দ করে। পরে আবিরের এসব সত্য জানার পর মেয়েরা চলে গেলে আবিরের কোনো প্রভাবও পড়ে না। এটা নাও আমার নাম্বারটা দেওয়ার কারণ আছে। ফোন দিবা, তখন বলবো কি কারণ। আসি। আবির ভেতরে চলে আসে। তিশা আর রিয়া বসে আছে। তিশা আবিরের দিকে তাকায়। দুজনেই টিভি দেখছে। আবির যে সোজা রিয়ার পাশে বসে রিমোট কেড়ে নিয়ে বলে, খাবার টেবিলে তোরা যেন আমাকে নিয়ে কি বলছিলি? আমি কিন্তু বুঝতে পারছিলাম আমাকে নিয়ে কী সব বলছিলি। কিছুই বলিনি। আপনার মতো ছেলেকে কি কেউ কিছু বলে? পুরো আবির তো না, যেন গোবর। এই মিস তিতা নিম পাতা, আপনি বেশি ঝগড়ুটে। ভুলে যাবেন না আমাদের বাড়িতে আছেন। এরপর আমাদের বাড়িতে যাবেন, তখন বুঝবেন কেমন লাগে এই তিতাধুর তিশাকে। ভাইয়া রিমোট দাও। কিসের রিমোট? কার রিমোট? টিভির রিমোটটা দাও। আরে যাও তো তুমি এখান থেকে, তোমার জিএফ ডাকছে। জিএফ? কি রে? আমাকে দেখছিস কখনো ফোনে মেয়েদের সাথে কথা বলতে? তোর তিশা আপুর না হয় অনেক বিএফ থাকতে পারে, আমার নেই। ওই কি বললেন? আমার বিএফ থাকবে মানে? আমি কখনো প্রেম করিনি। আর মুখে লাগাম দিন, না হলে নাকে ঘুষি মারবো। আপু তুমি ওর সাথে কথা কেন বলছো? ওর ট্রিক্স খাটিয়ে তুমি যে সিঙ্গেল সেটা জেনে নিয়েছে। হাবিরকে তো তুমি চেনো না। আজকের মতো থাক, বাকিটা পরে দেখব। কথাগুলো বলে আবির চলে গেল। ওর আব্বুর রুমের সামনে দিয়ে ওর রুমের দিকে যেতে হয়। আবির যখন ওর আব্বু আম্মুর রুমের সামনে দিয়ে আসছে, তখন আবির শুনতে পেল, আবিরের আব্বু, প্লিজ আমাকে যেতে জোর করো না। তুমি তো জানোই আমি কেন যাই না। সবাই তো যাচ্ছে। আবিরকে তখন সবার সামনে আমি তোমাকে যাওয়ার ব্যাপারটা বলতে বারণ করেছি। যা হয়েছে সবটা ভুলে যাও। প্লিজ এ ব্যাপারে কথা বলো না তো। গ্রামে আবিরকে নিয়ে যাচ্ছ, যাও তাকে সামনে রেখো। সে যেন আবার কারো বকা না শোনে, বিশেষ করে নিহাদের থেকে যেন সে কোনো কিছুই না শোনে। নিজের বড় ভাইয়ের নাম ধরছো কেন? বাদ দাও প্লিজ, একা থাকতে দাও। আর শোনো, আবির যেন কখনো এসব না শুনে। হুম। আবির রিজের রুমে চলে আসে। পাইচারি করতে করতে ভাবে, নিশ্চয় বড় কিছু হয়েছে। নিহারটা কে? আম্মুর ভাই? বড় নাকি ছোট কি জানি, আমার রহস্যটা জানতেই হবে। এবার কেউ না গেলে আমি শিওর গ্রামে যাবই। শুনেছি ছোট মামার মেয়ে নাকি ছেলের বিয়ে। যাকগে সেসব, বিয়ের উপলক্ষেই তো যাব, আর জানতে পারবো আসলে কি হয়েছিল। আবির কথাগুলো ভাবতে ভাবতে মনে পড়ে ও রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নিতে হবে। কিন্তু উনি যে ব্যস্ত মানুষ, তাতে করে মনে হয় না ফোন রিসিভ করবেন বলে। ওনাদের বাসাতেই যেতে হবে আজ। কথাগুলো বলতে বলতে আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা একটা নাম্বার। আমি চৈতি বলছি, এটা আম্মুর নাম্বার।
আমার তো ফোন নেই, আম্মুর থেকে ফোন নিয়ে কল দিয়েছি। আমি ভাবতেই পারছি না আমার মতো একটা ছেলের সাথে কোনো মেয়ে কথা বলছে। দাঁড়াও তো একটু চিমটি কাটি। কি বলেন এসব? নিজেকে কেন এমন মনে করেন? আমি কি কথা বলছি না? বলছো তো। কথা বলার এক পর্যায়ে আবিরের আরও একটা কল আসে, আর সেটা হলো নুভা, মানে নুভা নামের একটি মেয়ের। সে পাশের এলাকাতেই থাকে। চৈতিকে বলল, আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো, একই বাড়িতে আছি, কলে কথা বলার কি আছে? আমার ক্লাস টিচার ফোন করেছে, পরে কথা বলবো। আচ্ছা। আবির তাড়াতাড়ি নুভার ফোন রিসিভ করে। রিসিভ করেই আবির নুভাকে শোনাতে থাকে। তোমাদেরকে কতবার বলেছি এসব কাজ করবে না, জানো না কখনো মেয়েদের মন নিয়ে খেলতে নেই? তোমরা কেন এসব শুনো না? ভালো যাকে বাসবে তাকেই বিয়ে করবে। তোমাদের জন্য ঠিকমতো কাজও করতে পারি না। আম্মু কল দিয়েছিল, তোমার জন্য সেখানে কথা বলতে পারিনি। এখন আমার হার্ট ফোন করেছে, দয়া করে সামনে থেকে যাও। আবির নুভাকে শুনিয়ে মিথ্যে কথাগুলো বলল। নুভা আবিরের ফোন বিজি পেয়ে রেগে গিয়েছিল, ইচ্ছে মতো বকতে যাচ্ছিল। কিন্তু আবিরের এমন কথা শুনে নুভা চুপ হয়ে শুনতে থাকে। আবির বলে, হ্যালো আমার হার্ট, সরি, আসলে আর বলো না, আমাদের এলাকায় দুটো ছোট্ট ভাই মেয়েদেরকে নিয়ে খেলা করে, মানে মন নিয়ে আর কি। ওদেরকে সব শুনেছি বাবু। আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? এই আবির, ভুল বুঝো কেন? তোমাকে অনেক ভালোবাসি আর অনেক বিশ্বাস করি, বুঝলে গাধা? কথা বলার সময় আরও একটি ফোন আসে আবিরের। সিমি নামের একটি মেয়ে ফোন করে। আবির তাড়াতাড়ি নুভাকে বলে, রাখছি, ছোট আম্মু ফোন করেছে, পরে কথা বলছি। আমি তো তোমাকেই ভালোবাসি, তাই না? যাও, আমাকে বিশ্বাস করা লাগবে না। এই গাধা ছেলে, এমন করো কেন? আচ্ছা, আগে তুমি আমার আম্মুর সাথে কথা বলো। বাই। আবির তাড়াতাড়ি সিমির কলটাও রিসিভ করে। সিমিকে শুনিয়ে বলে, রিয়া, তোকে কিন্তু সামনে থেকে যেতে বলছি, জানিস না সিমি না বললে আমি খাই না। তবুও কেন বারবার একই কথা বলছিস? যা বলছি। আবির সিমিকে শুনিয়ে কথাগুলো বানিয়ে বানিয়ে বলল। সিমি ওদিকে খুশিতে পুরো ঠান্ডা হয়ে গেছে। সিমি বলল, ও সরি জান, আজকে একটু বিজি ছিলাম তাই কল করতে পারিনি। আচ্ছা বাদ দাও, আমার কিছু হলে কার কি? কেউ আমার জন্য কাঁদেও না, তুমিও না। সকালে মাত্র 1 কাপ চা আর বিস্কুট খেয়ে আছি। বিশ্বাস না হলে রিয়ার সাথে কথা বলো। এই না না, তোমাকে কেন বিশ্বাস করব না? পাগল একটা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি না বললে খাও না। আমিও খাইনি, কাজ করছিলাম। চলো না একসাথে খাই। আচ্ছা। ফোন রাখতে যাবে ঠিক সেই সময় রিয়ার বান্ধবী মিথিও ফোন করে। আবির সিমির থেকে বিদায় নিয়ে মিথির কল রিসিভ করে। তোমার ফোন বিজি দেখায় কেন? আর বলো না, গ্রাম থেকে মামারা আসছে। মামার এক ছোট মেয়ে আমার ফোন নিয়ে বাড়িতে কথা বলছিল। জানোই তো আমি আবার কতটা হেল্পফুল না করি না। আচ্ছা সরি, 1 মিনিট, তুমি আমাকে সুন্দর বসে প্রশ্ন করলে। আবির সরি, আসলে তোমার ফোন বিজি পেলে আমার কেমন যেন হয়। বাবুটা রাগ করেছে? আচ্ছা, হয়েছে, এবার রাগ করো না। হয়েছে, এবার রাখছি। বাসায় মেহমান আসছে, বিজি গো, রাতে কথা বলবো। আচ্ছা। ফোনটা কেটে দেয়। আবির জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেই বলে উঠল, জিনিয়াস, আমি জিনিয়াস। তবে একদিক দিয়ে আবির অনেক ভালো। সে কখনো কোনো মেয়ের হাত অবধি নিজের ইচ্ছে মতো ধরেনি। সবার সাথে ফ্লার্ট করলেও নিজের ইচ্ছেতে কখনো কারোর সাথে মিটও করেনি। যখন সে তার গার্লফ্রেন্ডদের সাথে দেখা করে তখন বাকি জিএফদের
নাম্বার ছোট আম্মু, বড় আম্মু, রিয়া, ছোট আব্বু, সেজো আব্বু বলে সেভ করে রাখে, যেন জিএফ দেখে ভাবে ওর বাসা থেকে ফোন দিচ্ছে। আর আবির সেসবটা নিজের মতো করে কন্ট্রোলে রাখে। কিন্তু আবির কখনো কাউকে নিজ ইচ্ছেতে ভালোবাসি বলেনি, বলবেই বা কী করে? সে তো কাউকে ভালোই বাসে না। হয়তো বাসবে কাউকে, তবে সেটা সময়ের অপেক্ষা। নীলিমা বেগম ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। তিনি ব্যালকানিতে দাঁড়িয়ে পুরনো অনেক কিছুই ভাবছে। হঠাৎ ওনার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে অচেনা একটা নাম্বার। নীলিমা বেগম রিসিভ করে। নীলি আপা, কেমন আছেন? কে আপনি? আমি আপনার বড় ভাইয়ের বউ বলছি। নীলিমা বেগম কোনো দেরি করলেন না, তাড়াতাড়ি ফোন কেটে দিলেন। সুইচ অফ করে বাইরের দিকে তাকালো। স্পষ্ট বোঝা যাচ্ছে নীলিমা বেগম তার বড় ভাইয়ের ওপর বিরক্ত। হয়তো অতীতে কিছু ঘটেছিল, যে জন্য 20 বছর ধরে তিনি গ্রামেই যাননি। আপাতত সেসব চিন্তা বাদ দিয়ে তিনি প্রকৃতি দেখতে ব্যস্ত। আবির সবসময় দেরি করেই ঘুম থেকে ওঠে। কেউ ওকে বিরক্তও করে না, কারণ আবির কয়েকটা কাজে খুব বিরক্ত হয়। যেমন আবিরকে না বলে ওর ফোনে হাত দেওয়া, বাইক নেওয়া আর ঘুম থেকে ডেকে তোলা, এইগুলোতে সে খুব বিরক্ত হয়। আবির আরামসে ঘুমাচ্ছে, হঠাৎ অনুভব করলো ওর গায়ে বৃষ্টির মতো পানি পড়ছে। আবির লাফ দিয়ে উঠে পড়ে। বিছনায় বসে চোখ খোলার আগেই রাগী গলাতে বলল, কোন হারামি রে? আবির চোখ মেলতেই আগেই খিলখিল করে হাসির শব্দ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে ওর বোন রিয়া আর ওর খালাতো বোন তিশা দাঁড়িয়ে আছে। আর তিশা হাসতে হাসতে রিয়াকে বলছে, দেখলি তো আমি পারলাম তোর ভাইকে ঘুম থেকে তুলতে। এবার তুমি সামলাও, আমি পালাই। রিয়া কথাটা বলেই দৌড়ে চলে যায়। আবির বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তিশার দিকে। তিশা রিয়া বলে ডাকার জন্য পেছনে ঘোরে, কিন্তু পরক্ষণেই বুঝলো আবির রেগে আছে। তাই সেও রিয়ার মতো দৌড়তে যাবে, কিন্তু কিসের সাথে যেন বাধা পেয়ে তিশা আর যেতে পারে না। তিশা ঘুরে তাকিয়ে দেখে আবির ওর হাত শক্ত করে ধরে রেখেছে। তিশা হাসি হাসি মুখে বলে, মানে ভাইয়া, আসলে হয়েছে কি, আপনি ঘুমাচ্ছিলেন, আপনার মুখের ওপর একটা চামচিকে পোকা দৌড়াচ্ছিল, তাই ওটাকে সরাতে পানি দিয়েছিলাম। সরি, হাতটা ছেড়ে দিন ভাইটু, আমি যাই। আবির হাত ছেড়ে দিয়ে তিশার আগেই দরজার কাছে এসে দরজা আটকে দিল। দরজা আটকে দিয়ে আবির দরজার সামনে এক পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে পাখির ডাকের মতো শীষ বাজাতে লাগলো। তিশা কয়েকবার পাইচারি করে আবার আবিরের সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবির চোখের ভুরু নাচিয়ে বলল, চামচিকে পোকা তাই না? মুখের উপর দিনের বেলা দৌড়ে বেড়াচ্ছিল তাই না? তিশা হুম হুম করতে করতে হাসতে থাকে। আবিরের দিকে তাকায়। আবির 3/4 জিন্স প্যান্ট পরা, প্যান্টটা আবার নাভির নিচে নামানো, জিম করা টাইট 6 প্যাক খালি গায়ের বডি, চুলগুলো বেশ স্টাইল করে বড় সাইজ করা, ঠোঁট দুটো কেমন লাল টাইপ। আবির এক পকেটে হাত গুজে তিশার দিকে তাকালো। প্লে বয়ের কারিশমা আবির শুরু করে দেওয়ার চেষ্টাতে নিজেকে প্রস্তুত করলো। তিশা বলল, ভাইয়া, আমাকে যেতে দিন প্লিজ, আমি কিন্তু চিৎকার করব। এই, তুমি কিসে পড়ো? পড়াশোনা প্রায় শেষ, লাস্ট সেমিস্টার। আমিও সেম। তোমার কোন দিক দিয়ে আমাকে ভাইয়া মনে হচ্ছে? কেন ভাইয়া, আমাকে কি বোনের মতো লাগছে না? না, তোমাকে বোর মতো লাগছে। পিছনের আয়নাতে দেখো একবার। তিশা পেছনে ঘুরতেই আবির তিশার কাছে এসে 2 হাত শক্ত করে ধরে পিছন থেকে। তিশা চমকে ওঠে, আবিরকে বলে, এসব কি? ছাড়ো বলছি। আমার রুমে তুমি নিজেই এসেছো, আমার ঘুম ভাঙিয়েছো, শাস্তি তো পেতেই হবে তাই না? শাস্তি? কিসের শাস্তি? কিস মি। কি? আর ইউ ম্যাড? ইয়েস, বাট সেম টু ইউ।
হাউ ফানি, গেট লস। ইট ইজ মাই রুম। হাত ছাড়ুন। ওকে, প্রপোজ করো আমাকে। আই অ্যাম লাভার বয়। আকাশের চাঁদ যেমন একটা, আবিরের জিএফও একটা। তবে আফসোস, আমি আজও সিঙ্গেল। আবির, দরজা খোল, তোর সাথে দরকারি কথা আছে। দরজার ওপাশে আবিরের আব্বু এসে কথাটা বলল। আবির চমকে উঠে তিশাকে বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি দরজা খোলো। আব্বুকে বলবা তুমি এমনিতে আমার রুম দেখতে এসেছিলে। আবির তিশাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তিশা প্রায় 1 মিনিট পর দরজা খুলে দিল। রাহুল সাহেব তিশাকে আবিরের রুমে দেখে একটু অবাক হলো, কিন্তু তিশার কাজ দেখে রাহুল সাহেব কিছুই বলল না, কারণ তিশা আবিরের ড্রেস আপ বিছনার এক পাশেই রেখেছে। এরপর বিছনা গুছিয়ে দিচ্ছে। তিশা আবিরের আব্বুকে দেখে তাড়াতাড়ি ভদ্রতা সেরে বিদায় নেয়। আবির ওয়াশরুম থেকে বের হয়। তোর রুমে তিশা কি করছিল? তিশা? কে তিশা? আমার রুমে মানে? তুই জানিস না? দেখ, মেয়েটা তোর বিছানা গুছিয়ে দিয়েছে। তুই কি পারবি? হয়তো সেগুলোই বিছানায় এনে রেখেছে। আবির টি-শার্ট বুদ্ধি দেখে মুচকি হাসল। আবির কালো কালো টি শার্ট আর জিন্স পরে বেরিয়ে পড়ল। কালো লোফার পরে আয়নার সামনে দাঁড়ায়। রাহুল সাহেব বলে, তোর মাকে গ্রামে যাওয়ার পর নিয়ে যেতে হবে, আর এটা তুই ছাড়া কেউ পারবে না। তোর বড় মামি কালকে নাকি তোর মাকে ফোন করেছিল। কি হয়েছিল তোমাদের? সে এক বিশাল কাহিনী। তোর মা ছাড়া কেউ তোকে এগুলো বলবে না। তাই বেকার প্রশ্ন করিস না, রেডি হয়ে নে, কালকে যাব। আচ্ছা যাই, তোমার বন্ধু রাষ্ট্রপতির সাথে একটু কথা বলে আসি। এর আগে কখনো ওনার বাড়িতে যাওয়া হয়নি। আবির রুম থেকে বের হয় আরও কিছুক্ষণ পর। গায়ে নীল রঙের একটা শার্ট, যেটার বোতাম খোলা। খাবার টেবিলে এসে দেখে সবাই বসে আছে। আবির দরজার কাছে যাবে, তখনই নীলিমা বেগম আবিরকে ডাক দেয়। আবির, খেয়ে যাও। আম্মু, দেরি হয়ে গেছে, আর এখন খেতেও ইচ্ছে করছে না। দেখো, এটা বাড়ির নিয়ম। খাবারের সময় সবাই একসাথে বসে খাবে, আর সেটা ঠিক সময় মতোই। আম্মু প্লিজ, আমি বড় হয়েছি, এসব নিয়ম আমার মানা যাবে না। মুখের উপর কথা বলো না, আর সন্তান পিতামাতার কাছে বড় হয় না। খেতে বসো। আবির দরজাতে ছোট্ট করে একটা বিরক্তির লাথি দেয়। তিশা মনে মনে বলে। আবির এসে খাবার টেবিলে বসে। অল্প খেয়ে এসে উঠে চলে আসে। নীলিমা বেগম আর কিছুই বলেন না। এ বাড়িতে সবাই নীলিমা বেগমের সব আদেশ মানে, কেবল আবির সবটা মানে না। কারণ ছোট থেকেই আবির ওর মায়ের কড়া শাসন পেয়ে বড় হয়েছে, যার জন্য সে এরকম হয়ে গেছে আবিরের মায়ের কাছে। আবির বাড়ি থেকে বের হতেই 5টা গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। ওর সিকিউরিটির আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা আবিরকে ঘিরে ধরলো। পুলিশরা এসে স্যালুট করলো। আবিরের আবার এসব ভালো লাগে না। সে সাধারণভাবেই চলতে চায়। অ্যাসিস্ট্যান্ট রাফাত বলল, স্যার, গাড়িতে উঠুন। বাইক নিয়ে আসো ভিতর থেকে। স্যার, গাড়ি। চুপ, আমি বাইকে যাব। আবিরকে বাইক এনে দেয়। আবির বাইকে করে রাষ্ট্রপতির বাড়ির সামনে আসলো। অনেক সিকিউরিটি সেখানে। আবিরের মতো প্রবেশ করতে যাবে, তখনই সিকিউরিটি আবিরকে বাধা দেয়। কে আপনি? এভাবে অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবেন না। আবির কিছু বলতে যাবে, তখনই আবিরের অ্যাসিস্ট্যান্ট এসে সিকিউরিটিদের আবিরের কার্ড দেখায়। সাথে সাথে ওরাও স্যার বলে আবিরকে ভেতরে প্রবেশ করতে দিল। বিশাল বাড়ি, চারপাশ ফুলের গাছে ভর্তি, অনেক সিকিউরিটির সমাগম চারপাশে। আবির সামনে থেকে হেঁটে বাড়ির পেছনের দিকে আসে, কারণ ফুলবাগান দেখতে দেখতে কখন যে ও পেছনের দিকে এসেছে বুঝতেই পারেনি। বাড়ির পেছনে একটা 1 বিঘা জমির ওপরে পুকুর করা। সেই পুকুরে নামার জন্য বাড়ির সাথে অ্যাড করা হয়েছে সিঁড়ি। সিঁড়ির ওপর কোনাতে কোনাতে ফুলের টব। আবির পুকুরের সামনে এসে দাঁড়ালো। কি শীতল বাতাস বয়ে গেল যেন ওর গায়ের সাথে হা মিশিয়ে। ঢাকা শহরে এমন দৃশ্য আবির দেখবে কখনোই ধারণা করতে পারেনি।
হঠাৎ শুনতে পেল, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি চমৎকার লালন গীতি শুনতে পেল আবির, আর কণ্ঠটা একটা মেয়ের। আবির পাশে তাকায়, পুকুরের পাড়ে লাল কৃষ্ণচূড়া ফুল গাছ, আর সেই গাছের চারপাশে বসার জায়গা করা। সেখানে কে যেন নীল ড্রেস পরে বসে গান গাইছে। আবির সেখানেই গেল। আপনি তো বেশ সুন্দর গান করেন। মেয়েটা চমকে উঠল, পেছনে তাকিয়ে দেখে ওর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির মেয়েটার মুখের দিকে তাকালো, কি অপরূপ দেখতে। আবির মনে মনে বলে, মেয়েটাকে এখানে কি করছে? ওদিকে মেয়েটাও ভাবে, ছেলেটা কে? এখানে আসার সাহস কিভাবে পেল? আবির বলে, আমি আবির। স্যার মানে হয়তো বুঝতেই পারছেন কাকে স্যার বলছি। ওনার কাছে এসেছিলাম, কিন্তু এখানে এসে পদ্মফুলের সাথে দেখা হবে ভাবতেই পারিনি। পদ্ম ফুল? কই, পুকুরে তো পদ্ম ফুল নেই। আর আমি অরিন, আপনার স্যার আমার বাবা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বুঝলাম। গিটারটা নিতে পারি? আপনি গান পারেন? হয়তো পারি। আপনি কি সিঙ্গার? আরে না,